নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পালং শাকের একটা বরফির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা তো পালং শাকের চচ্চড়ি খেয়ে থাকেন বা অনেক কিছুই খান, তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, দুর্দান্ত লাগবে। তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখানোর বিষয়। তো বেশি আমি দেরি করব না, তো চলুন কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে এবার আমি কিছুটা পরিমাণ জল দেবো। জলটা এখানে ধরতে পারেন 1 গ্লাস জল আছে এখানে। তো 1 গ্লাস জল আমি এখানে গরম করার জন্য দিয়ে দিয়েছি প্রথমেই আমি কড়াইতে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ একটু দিতেই হবে। লবণটা দিয়ে খুব ভালোভাবে এখানে আমি মিক্স করে নিচ্ছি। জলটার সাথে লবণটা মিক্স করা অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিটা স্টেপ ফলো করবেন। ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না, প্রথম থেকেই দেখবেন। তো পালং শাকগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো পালং শাকটা এখানে আমার 250 গ্রাম আছে। পুরো পালং শাক, একদম কচি কচি পালং শাক। পালং শাকটাকে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন একদম কচি। তো এক্ষেত্রে আপনারা একটু পালং শাক কচি না হলেও চলবে, যেরকমটা ভাবেন সেইভাবে নিলেই চলবে। ভালোভাবে ধুয়ে এবার আমি এটা কি করলাম, একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি এখানে ফিরে এসেছি। পালং শাকটা দেখুন আমার অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এবং একটু সিদ্ধ হয়ে গেছে, এবং পালং শাকটার ওপরটা নিচে এবং নিচেরটা ওপরে এইভাবে করেই আমি আরেকবার এটাকে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি, যাতে সব জায়গাটা পালং শাকের ঠিকঠাক সিদ্ধ হয়। প্রতিটা স্টেপ আগেই বললাম খেয়াল করার জন্য, তো এগুলো প্লিজ খেয়াল করবেন। আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আমি ঠিক 2 মিনিট পর ফিরে এলাম। 2 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিলাম পালং শাকটা আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জলের কালারটা একটু হালকা সবুজও হয়ে গেছে, আর এর থেকে বেশি সিদ্ধ করার দরকার নেই। এবার আমি পালং শাকটাকে তুলে নেব, কারণ জল ঝরিয়ে নেওয়া, খুব বেশি জল ঝরিয়ে নেওয়ার দরকার নেই, এইভাবে জল ঝরিয়ে নিয়ে হলেই হবে। তো পালং শাকটা আমি একটা পাত্রেতে রেখে দিচ্ছি, আর বাকি যে জলটা আছে এই জলটা ফেলে দেবো। এই জলটা আমাদের কিন্তু কোনো কাজে লাগবে না। পালং শাকটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো এই পালং শাকটা এবার আমি কি করব, একটা মিক্সার জার নেব। সেই জারেতে আমি ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা দেখুন মিক্সার জারেতে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি কিন্তু পেস্ট করে নেব। হ্যাঁ, এবার পালং শাকেতে কিন্তু জল দেওয়ার দরকার নেই। আবার আমি বলে দিই, পালং শাকে কিন্তু জল দেওয়ার দরকার নেই। 3টে না, এখানে আমি 2টো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এর কাঁচা লঙ্কা নেওয়ার পর ওখানে আরেকটা আমি রসুনও নিয়ে নিয়েছি। একটা বাটি নিয়েছি বা একটা পাত্র নিয়েছি। এই পাত্রতে আমি দেখুন যে পালং শাকটা আমি বেটেছি এখানে আমি ঢেলে নিচ্ছি, আর কিছুটা আমি মিক্সার বোলেতে রেখে দেব। এটা আমি ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরোটা এখানে। আর খুব মিহিভাবে আমি কিন্তু পেস্টটা করেছি, জল দেওয়ার প্রয়োজন পড়েনি, যেহেতু পালং শাকটা আমার আগে থেকেই সিদ্ধ ছিল, তাই এটা আমার মানে কি বলবো, জল দেওয়ার প্রয়োজন পড়েনি। আর এটুকু আমি মিক্সার জারেতেই রেখে দিয়েছি, এটুকু দরকার। এখানে আমি একটা খুব বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা আমি রাফলিভাবে কেটে নিয়েছি, আর একটু এখানে 1/2 ইঞ্চি মতন এখানে নিয়েছি আদা, আর 5 কোয়া এখানে রসুন নিয়েছি। এটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো এইটুকু আপনাদের কিন্তু করতেই হবে, খুব ভালোভাবে প্রসেসগুলো দেখবেন। তো এটা যেটা দেখছেন, এটাতে আমি এবার কি করব, বেসন খুব ভালোভাবে আমি এই পেস্টটার সাথে, পালং শাকের পেস্টটার সাথে মিশিয়ে নেব। প্রথমে এখানে আমি দেখুন 2 চামচ মতো এখানে আমি দিয়ে দিয়েছি বেসন, আর একটু ভালোভাবে পেস্ট মানে কি করব, পেস্ট বলুন মিক্স বলুন, খুব ভালোভাবে করে নিতে হবে। মনে করলে আপনারা যদি চান মিক্সারেতে একবার ঘুরিয়ে নিতেও পারেন। আর এটা আমি হাতে চামচের সাহায্যেই করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এটা মিক্সটা করতেই হবে, ডালা ডালা থেকে গেলে কিন্তু এখানে চলবে না। তাই আপনাদেরকে বলছি খুব ভালোভাবে এখানে মিক্স করতে হবে। আর একটু স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম। লবণটা আমি হাতেতেই দেখিয়ে দিলাম, চামচ হিসেবে ধরলে আপনাদেরকে বলে দিলাম 8 চামচ পরিমাণ এখানে লবণটা দিয়েছি। আর খুব ভালোভাবে এখানে আমি মিক্স করছি। দেখুন মিক্স করাটা কিন্তু অত্যন্ত
জরুরি। মিক্স করার পর এখানে দেখুন খুব ভালোভাবে ফ্লবি হয়ে গেছে, মানে পালং শাকটা এরকমভাবে আমি খুব ভালোভাবে ফেটিয়েছি, তাই এটা খুব ফ্লবি লাগছে। এটা রেস্ট দেওয়ার জন্য 10 মিনিট কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। পরের স্টেপে চলে গেছি, একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে কড়াইটা এখানে নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে তেল। আপনারা চাইলে অবশ্যই সাদা তেলে বা সর্ষের তেলে করতে পারেন। আমি এখানে সাদা তেলেই রেসিপিটি বানাচ্ছি। তো সাদা তেলেই এখানে দেখুন, সাদা তেলেতে দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করার জন্য একটু ওয়েট করছি। তো তেলটা আমার গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিচ্ছি কি এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার কারণ যাতে না আমার গায়েতে কোনো কিছু ছিটকে আসে, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটা অল্প পরিমাণে হলুদ গুঁড়োটা আমি এখানে দিয়েছি। আর এখানে দেখুন আলু আমি ঠিক এই সাইজের কেটে নিয়েছি। কেউ যদি চান আলু নাও দিতে পারেন এই সবজিটায়, কিন্তু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে আলুটা কিন্তু এখানে আমি ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে এখানে ভাজা দরকার, মিনিমাম এখানে 80% যেন সিদ্ধ হয়ে যায়, সেইভাবে কিন্তু আলুটাকে ভাজবেন। আমি এখানে ঢাকা চাপা দিয়েই কিন্তু আলুটা এখানে ভাজছি। আলুটা দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে একটু ভালোভাবে আলুটা এখানে 80% সিদ্ধ হয়ে যায়, সেই হিসেবে ভাজি। ওপর থেকে দিয়ে দিলাম লবণ। লবণটা তো আপনাদের দিতেই হবে, কারণ এই সময় যদি লবণটা আমি এখানে দিয়ে দিই তাহলে আলুর ভিতরে কিন্তু লবণটা চলে যাবে। তাই এই পয়েন্টটা আপনাদেরকে মিস করলে চলবে না, অবশ্যই এখানে দিয়ে দিতে হবে লবণ। তো কেউ যদি চান আর একটু হলুদ দিতে পারেন, হলুদের পরিমাণটা কারো যদি কম মনে হয়। তো আলুটা আমার মোটামুটি 80% এখানে দেখছেন ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজার দরকার নেই। তেল থেকে ছেঁকে আমি আলুটা খুব যত্ন সহকারে আর এটাকে আমি তুলে নিচ্ছি। যে অবশিষ্ট তেলটা আছে দেখতে পাচ্ছেন, এবং এই অবশিষ্ট তেলেতে আমি দিয়ে দিলাম একটা তেজপাতাকে অর্ধেক করে, আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে। জিরের পরিমাণটা এখানে 1 চিমটে, একদম যৎ সামান্য, কিন্তু দিতে হবে। কেউ যদি চান গরম মশলা ইউজ করতে পারেন, কিন্তু আমি করিনি। পেঁয়াজ আমি একটু খুব মিহিভাবেই কুচিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটা একটা গোটা আর বড় সাইজের পেঁয়াজ একটু ভালোভাবে, মানে একটু ছোট ছোট করে পাতলা পাতলা করেই আমি এখানে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজবো না যে এটা পুড়ে লাল হয়ে যায়, কিন্তু মিনিমাম একটা পেঁয়াজ যেরকম আমি ভাজি একটু নরম হওয়া আসা পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার মোটামুটি দেখুন এখানে ভাজা হয়ে গেছে। কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিয়েছি আমি এখানে ধনে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর হলুদটা আমি পরেই দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে এটাকে খুব আগে কষিয়ে নিতে হবে। এবার দেখুন মিক্সার জারেতে আমি টমেটোর সাথে যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম, টমেটো, আদা আর রসুন, এটা আমি ওই যে মিক্সারের জারেতে একটু রেখে দিয়েছিলাম না পালং শাক বাটা, তার সাথেই পেস্ট করেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবং পুরোটাই এখানে দিয়ে দিতে হবে। মিক্সারের জারেতে যদি লেগে থাকে সেটাও কিন্তু ধুয়ে দিতে হবে। তো খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষাতে হবে যেন তেলটা ওপরে ছেড়ে আসে, সেইভাবে কিন্তু আপনাদেরকে কষিয়ে নিতে হবে। এবার দেখুন আমার তেল সাইড থেকে কিন্তু অলরেডি ছাড়া শুরু হয়ে গেছে। এটা সাইড থেকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এভাবে গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে, আর কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। দেখুন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, আর এই সময় একটা এত সুন্দর গন্ধ আসছে, মিষ্টি গন্ধ, মানে মিষ্টি ঘ্রাণ, মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ। এই গন্ধটা আপনারা কিন্তু মিস করে গেলেন। এবার আমি মিক্সারের জারটা একটু ধুয়ে এখানে জলটা দিয়ে দিলাম, কারণ মিক্সারের গাড়িতে একটুখানি আমার মশলা লেগেছিল, তাই আমি এটা ধুয়ে দিয়ে দিলাম। যৎ সামান্য জল, খুব বেশি জল দিইনি। তো এটা আমি খুব ভালোভাবে কিন্তু কষাচ্ছি। কষাটা
কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই এই কষানোটা আপনাদের কিন্তু করতেই হবে খুব ভালোভাবে। পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে খুব ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি। এবার দেখুন মশলাটা আমার মোটামুটি হয়ে গেছে, একটু জল নিচ্ছি। গ্রেভিটা আপনারা কতটা রাখবেন এই সময় আপনারা প্লিজ একটু দেখে নেবেন। আমি গ্রেভি খুব বেশি রাখবো না, তাই জলটা আমি একটু দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এখানে একটা মানে কড়াইয়ের মধ্যেই একটা খালি বাটি রেখে দিলাম। এই বাটিটা রেখে দেওয়ার পর এর ওপরেতে আমি এখানে দিয়ে দেব একটা প্লেট। এই প্লেটে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে তেল। আপনারা চাইলে সাদা তেল, সর্ষের তেল, যে কোনো তেল যেটা আপনারা ভালো মনে করবেন সেই তেলটা ইউজ করবেন। ভালোভাবে লাগিয়ে দিয়ে এর উপরে আমি প্লেটটা চাপা দিয়ে দিলাম। বাকি কাজগুলো কিভাবে কি করছি সেগুলো দেখুন। তারপর আমি খুব ভালোভাবে বেসমের সাথে পালং শাক বাটাটা রেখে দিয়েছিলাম সেটা এই মানে প্লেটটার ওপরে সম্পূর্ণ আমি খুব ভালোভাবে ঢেলে দিচ্ছি। বলে দিই জল দেওয়ার দরকার নেই, দেখতেই পাচ্ছেন আমি এত সুন্দরভাবে মিক্স করেছি। একটু পালং শাকের যে পুরো ফুলে গেছে, রেস্ট দেওয়ার কারণে কিন্তু ফুলেছে। হ্যাঁ, খাবার সোডা বা কোনো রকম কিছু সোডা দেওয়ার দরকার নেই। আর সাইড থেকে ভেজে রাখা আলুগুলো মশলাতে দিয়ে দিচ্ছি। এটা এইভাবেই করতে হবে, কারণ এইভাবে করলে না খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। আপনারা চাইলে এই পালং শাকটা আলাদাভাবেই ভাবিয়ে নিতে পারেন বা সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু দরকার হবে না। নিচেতে মশলা কষুক, আলু সেদ্ধ হোক, ওপরে একটা বাটি দিয়ে বা কোনো কিছু স্ট্যান্ড দিয়ে এখানে এইভাবে বানালে খুব সহজেই হয়ে যায়। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো, মিনিমাম 10 মিনিট লো টু মিডিয়ামে এইভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন 10 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি কি করব, এটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি আস্তে আস্তে তুলে নেব, একটা সাঁড়াশির সাহায্যে আস্তে করে তুলে নেব, কারণ এটা খুব গরম, তাই এটা তুলে নিতে হবে। এবার কিন্তু আপনাদের কি কাজ করতে হবে, এটা ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ এটা খুব গরম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গেছে। হালকা মানে লো টু মিডিয়ামে আমি রেখে দিয়েছিলাম, তাই ওটা কত সুন্দর কষানো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর বাটির পিছনটায় যে মশলাটুকু লেগেছিল সেটা আমি কিন্তু জল দিয়ে ধুয়ে দিলাম। আর আমার সবজির কালারটা দেখতে পাচ্ছেন পুরো রেস্টুরেন্ট স্টাইলের পুরো একদম কালার চলে এসেছে। আর খুব সহজেই এটা হয়ে যায়। আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। আর পরিমাণ মতো আর একটু গ্রেভি রাখবো বলে, খুব বেশি গ্রেভি নয়, একটু গ্রেভি রাখবো বলে আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন এটা ফ্রিজ থেকে আমি নিয়ে চলে এসেছি, ঠান্ডা হয়ে গেছে এবং আপনাদেরকে পিস কেটে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা বরফি সাইজের কাটতে পারেন, যার যেরকম মনে হয় ঠিক সেই সাইজের আপনারা কেটে নেবেন। আমি শেপটা এইভাবেই কাটছি, আর সাইজটা এরকম ছোট ছোট আপনাদেরকে বলে দিলাম। শেপ আপনারা আপনাদের ঠিক মতো আপনারা কেটে নেবেন। সাইড থেকে আমি একবার ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং এটা কতটা সফট হয়েছে সেটা হাত দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর সফট হয়েছে। তো এবার আমি ঢাকা চাপাটা খুলে নেব। খুলে নিয়ে আস্তে আস্তে ধৈর্যের সাথে এবং সাবধানে একটা একটা করে বরফি, পালং শাকের বরফিগুলো আমি যে গ্রেভিটা আছে গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সাবধানের সাথে দিতে হবে, নাহলে কিন্তু গরম অবস্থাতে যে গ্রেভিটা আছে গায়ে ছিটকে আসার ভয় থাকে। খুব সাবধান ও বিচক্ষণতার সাথে আপনাদের কিন্তু এই কাজটি করতে হবে। তো সবগুলো বরফি দেখুন আমার অতটুকু পালং শাকেতে কত সুন্দর বরফি হয়েছে, আর বরফিগুলো এত সুন্দর সফট হয়েছে। তো পালং শাক তো আমরা নানানভাবে খেয়ে থাকি, আর একইভাবে চচ্চড়ি খেয়ে খেয়ে অনেক সময় আমরা বোর হয়ে যাই, কিভাবে খাবো। এইভাবে বানালে কিন্তু বাচ্চারাও খায়, কারণ পালং শাক বা শাক জাতীয় জিনিস বাচ্চারা অনেক সময় খাওয়াতে চায় না, তাদেরকে জোর করে খাওয়াতে হয়। একবার প্লিজ আমার এই রেসিপিটা দেখে বানাবেন, আমি গ্যারেন্টির সাথে বলতে পারি বাচ্চারা পনির হিসেবে এটা খেয়ে নিতে পারবে, এত সফট হয় আর এর স্বাদ দুর্দান্ত হয়। তো আমি সব
বরফিগুলো দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে। আর আমি এই সময় আর একটুখানি এটাকে ফুটিয়ে নেব। একটা এলাইচি নিয়েছি, এই এলাইচিটা আমি কি করব, খুব ভালোভাবে দেখুন বেটে নিয়েছি, তবে জল দিয়ে বাটিনি, গুঁড়ো করে নিয়েছি। ওপর থেকে আমি দিয়ে দিলাম, এটাকে ছড়িয়ে দিলাম খুব ভালোভাবে, আর একটু খুন্তির সাহায্যে এটাকে মিক্স করে দেব, কারণ এটা ভালোভাবে মিক্সড করে দেওয়াটা অত্যন্ত জরুরি। আর এটা ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর কি করব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো। এই স্ট্যান্ডিং টাইমটা দেওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত অপূর্ব হয়েছে। প্লিজ এইভাবে একবার বানানোর আপনাদেরকে অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। ফেসবুকে আমার একটি চ্যানেল আছে, সেখানে অবশ্যই ফলো করে নেবেন। তো ধন্যবাদ, এখানেই শেষ করছি।